হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম। এবং দেখবে তোমরা দেখতে দেখতে সময়টা চলে যাবে এবং চলে আসবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই তো? তো একদম প্রথম পরীক্ষা থেকেই তোমাদের খুব মনোযোগ সহকারে মাধ্যমিকের দিকে টার্গেট রেখে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু সাজেস্টিভ প্রশ্ন, যেইগুলো তোমাদের এই প্রথম সামেটিভ এক্সামে গুরুত্বপূর্ণ, সাথে কিন্তু তোমাদের মাধ্যমিক এবং যে তোমাদের টেস্ট এক্সাম হয় সেখানেও কিন্তু তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, চলো শুরু করছি তাহলে আজকে আমাদের সাজেস্টিভ প্রশ্ন সম্পর্কে ডিসকাশন। প্রথমেই আমি যদি বলি তোমাদের এই ফার্স্ট সামেটিভ এক্সামে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে, তাহলে প্রথমেই আছে আমাদের পরিবেশের জন্য ভাবনা, তারপর গ্যাসের আচরণ, এরপর আছে আলো, পর্যায় সারণী এবং আয়নীয় এবং সমযোজী বন্ধন, অর্থাৎ 5টা চ্যাপ্টার। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে পরিবেশের জন্য ভাবনা, আমরা প্রথমে দেখব এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেইগুলো। ঠিক আছে, প্রথমে যে প্রশ্নটা আছে আমাদের সেটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি বা স্তর কি? তোমরা সবাই জানো বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে কি? মেসোস্ফিয়ার। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে সমস্ত প্রশ্নের অ্যান্সার বলবো না। ঠিক আছে, আমি কিছু কিছু প্রশ্নের অ্যান্সার বলে দেবো, বাকি কিন্তু প্রশ্ন তোমাদের নিজেদের করতে হবে। ঠিক আছে, তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা কি করবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে কি? একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তারপরে আছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। এখানে কিন্তু দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। অজৈব গ্রিনহাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড, CO2। জৈব গ্রিনহাউস গ্যাস কি? মিথেন। এখানে প্রশ্ন নেই, আরও একটা প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে কি? প্রধান গ্রিনহাউস গ্যাস। প্রধান গ্রিনহাউস, বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসগুলির মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? কি হবে সেটা? তার অ্যান্সার হবে CO2। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সুইট গ্যাস কাকে বলে এবং কেন? যদিও এই প্রশ্নটা 2 নম্বরের প্রশ্ন হয়ে গেছে, আমি 1 নম্বরে রেখেছি। তো সুইট গ্যাস কাকে বলে নাম জানতে চাইলে আমাদের 1 নম্বরের প্রশ্ন, এবং যদি সাথে তার কারণ জানতে চাওয়া হয় তাহলে কিন্তু প্রশ্নটা আমাদের 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে মার্স গ্যাস কাকে বলে এবং কেন? মার্স গ্যাস কাকে বলে? এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই দুটো প্রশ্ন নয়, যা প্রশ্নগুলো এখানে আছে শর্ট প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সুইট গ্যাস, মার্স গ্যাস সবই আমরা বলে থাকি মিথেনকে। তারপরে আছে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? একদম সহজ প্রশ্ন। বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় বা কোন স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে? দুটোর একই অ্যান্সার, মেরুজ্যোতি আর বেতার তরঙ্গ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, CNG এর মূল উপাদান কি? CNG এর মূল উপাদান, LPG এর মূল উপাদান। সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, একটাকেও স্কিপ করা যাবে না। ঠিক আছে, একটা প্রশ্নকেও স্কিপ করা যাবে না। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, এক্ষুনি দেখলাম শীতলতম স্তর, এখন হচ্ছে উষ্ণতম স্তর, কি হবে? থার্মোস্ফিয়ার। আবার কোনো কোনো বইয়ে এক্সোস্ফিয়ারও লেখা থাকে, তো এটা একটু কনফিউশনের জায়গা আছে প্রশ্নটার মধ্যে, তো অ্যাপ্রোপ্রিয়েট হয় কিন্তু থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো স্যার স্যার এক্সোস্ফিয়ার তো বইয়ে আছে, সেটা ভুল কেন? আমি ভুল বলতে পারবো না, এটা বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে। তো এখানে আমার মতামত থার্মোস্ফিয়ার। যদি এক্সোস্ফিয়ারও লিখে দিয়ে আসো তাহলে কিন্তু কোনো টিচার নাম্বার কাটতে হয়তো পারবে না, বা আমি এটাও বলতে পারবো না নাম্বার কাটবে কি কাটবে না, ডিপেন্ড করছে সেই টিচারের ওপরে। ঠিক আছে, পরের প্রশ্ন, বায়োগ্যাস উৎপাদনে সহায়তাকারী ব্যাকটেরিয়া কি নামে পরিচিত? মিথানোজেনিক ব্যাকটেরিয়া, জানো তোমরা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ও কৃত্রিম উপগ্রহ কোন স্তরে স্থাপন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, করতে হবে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়? ঠিক আছে, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক মনে রাখতে হবে ডবসন। ডবসন হচ্ছে কি? ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক।
আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 2 নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা করে, 3 নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে ট্রপোপজ কাকে বলে? জানো তোমরা? শুধু ট্রপোপজ না, এখানে স্ট্র্যাটোপজ, মেসোপজ, থার্মোপজ। তো লাস্টে পজ থাকলে তার সংজ্ঞাগুলো কেমনভাবে হয় বা জিনিসটা কি, এর কিন্তু জিনিসটার একদম ডিপলি জানতে হবে, ভালোভাবে জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা এগুলো করতে পারবে। সে ট্রপোপজ দিলেও তোমরা স্ট্র্যাটোপজ করতে পারবে, স্ট্র্যাটোপজ দিলে তোমরা যাই দিক না কেন, আমি বলতে চাচ্ছি একটা দিয়েছে ওটাই করতে পারবো, বাকিগুলো করতে পারবো না এমনটা হবে না, সবগুলোই করতে পারবে। ঠিক আছে, তো পরের প্রশ্ন, আয়নোস্ফিয়ার কাকে বলে? এরূপ নামকরণের কারণ কি? আমরা যদি দেখি বায়ুমণ্ডলীয় স্তর, আয়নোস্ফিয়ার বলে কিন্তু কোনো স্তর নেই। কোনো একটা স্তরের একটি বিশেষ জায়গায় সমস্ত কিছু আয়নিত অবস্থায় থাকে বলে ওই স্তরের ওই বিশেষ অঞ্চলটিকে আমরা বলি আয়নোস্ফিয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু বায়ুমণ্ডলের যে স্তরের আমরা ভাগগুলো দেখি, বায়ুমণ্ডলের স্তরের মধ্যে তার ভাগের মধ্যে পড়েনি, এটা হচ্ছে সাব পার্ট, তাদের ভাগের মধ্যে একটা অঞ্চল হচ্ছে আয়নোস্ফিয়ার। ঠিক আছে, তো তারপরে প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল নামে পরিচিত কেন? সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো। জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? জ্বালানির তাপন মূল্য কি? ওজোন হল কিভাবে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়? এখানে বলার আমার তেমন কিছুই নেই, তোমরা সবাই জানো মোটামুটি গল্প সবাই। ল্যাপস রেট কি? যদি তোমাদের প্রশ্ন একটু টাফ হয় তাহলে কিন্তু এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। ল্যাপস রেট কি? ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য, এখানে আমি বলে রাখি, আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য জানতে চাওয়া হলে তাপন মূল্য, জ্বলনাঙ্ক এই দুটো টার্ম অতি অবশ্যই দেবে। তাহলে তাপন মূল্য কেমন হয় আদর্শ জ্বালানির, জ্বলনাঙ্ক কেমন হয়, এই দুটো পয়েন্ট অবশ্যই দেবে, তাহলেই কিন্তু তোমরা 2 নাম্বার থাক 3 নাম্বার থাক যে ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি সেটা বেড়ে যায়। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাবগুলি কি কি? বায়োফুয়েল বলতে কি বোঝো? তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অলরেডি নিচু ক্লাসে জিওগ্রাফিতে পড়ে এসেছো। কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ের বায়ুর চাপ ও উষ্ণতা কম হয় কেন? এটাও একই জিনিস, যদি আমাদের প্রশ্ন একটু টাফ পড়ে তাহলে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, চলো, জ্বালানি সংরক্ষণে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কারণে আমরা জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করে রাখবো? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে। ঠিক আছে, মেন কারণ এটা, এই পয়েন্টটা লিখতেই হবে, সাথে আরও পয়েন্ট আছে, এগুলো আমাদের জানতে হবে এবং সুন্দরভাবে লিখতে হবে। ওজোন স্তর ধ্বংসে সিএফসি গ্যাসের ভূমিকা এবং পরের প্রশ্ন হচ্ছে NO ও NO2 গ্যাসের ভূমিকা। ঠিক আছে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের প্রথম সামেটিভ এক্সামে আসার জন্য যদি বলি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা, তাহলে বলবো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। ঠিক আছে, সুতরাং তোমাদের কিন্তু এই দুটো প্রশ্নকে অতি অবশ্যই ভালোভাবে করতে হবে, সাথে রাসায়নিক বিক্রিয়াটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, ওজোন স্তরের সৃষ্টি সমীকরণ সহ ব্যাখ্যা করো, এর সাথে এটাকেও অ্যাড করে নাও। এই 3টে প্রশ্ন। ঠিক আছে, এই 3টে প্রশ্ন তোমাদের 2 নাম্বার এবং 3 নাম্বারের যে প্রশ্ন হয়, এখানে সব থেকে বেশি বার তোমাদের মাধ্যমিকে এসেছে বা তোমাদের টেস্টে এসেছে বা যে কোনো এক্সামিনেশনে, তোমাদের ফার্স্ট সামেটিভ হোক বা আমাদের টেস্ট হোক, মাধ্যমিক হোক, যাই এক্সাম হোক না কেন, এই 3টে প্রশ্ন কিন্তু সব থেকে বেশি বার এসেছে, আমাদের 2 নাম্বারের প্রশ্ন এবং 3 নাম্বারের প্রশ্ন যেগুলো হয়। স্থিতিশীল উন্নয়নে অপ্রচলিত শক্তির ভূমিকা লেখো। ফায়ার আইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফায়ার আইসের সংকেত, রাসায়নিক নাম এবং এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা দেখব গ্যাসের আচরণ। এই চ্যাপ্টার থেকে কী কী আমাদের শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের অতি অবশ্যই করতে হবে। প্রথমেই আছে বয়েলের সূত্রে PV লেখচিত্রের প্রকৃতি। প্রসঙ্গত বলে রাখি, PV লেখচিত্রের প্রকৃতি চেয়েছে,
তোমাদের যদি পি ভার্সেস 1/v অর্থাৎ পি আর 1/v এদের যদি গ্রাফের প্রকৃতি চাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এটা জেনে রাখতে হবে। ঠিক আছে, সাথে আমাদের চার্লসের সূত্রের যে আমাদের গ্রাফের প্রকৃতি এটাও কিন্তু জেনে রাখতে হবে। ক্লিয়ার? চলো, কোন গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না? আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস দুটো গ্যাসের নাম আমরা পড়েছি। এই দুটো গ্যাসের মধ্যে আমাদের কোন গ্যাস দুটো সূত্রকে মেনে চলে না? ঠিক আছে, কি হবে অ্যান্সার করে আমায় জানাও কমেন্টে। ঠিক আছে, চলো, চার্লসের সূত্রের ধ্রুবক রাশি শুধুমাত্র চার্লস নয়, বয়েলের সূত্রেও। ঠিক আছে, চার্লস এবং বয়েল উভয়েরই সূত্রের ধ্রুবক রাশিগুলো কি কি আমাদের কিন্তু মনে রাখতে হবে। শর্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। -5 কেলভিন ও -5 ফারেনহাইট এদের মধ্যে কোন তাপমাত্রাটির অস্তিত্ব আছে? মনে রাখতে হবে কেলভিনের ঋণাত্মক তাপমাত্রার কোনো অস্তিত্ব নেই। সুতরাং -5 কেলভিন এটা কি কেলভিন স্কেলে একটা ঋণাত্মক তাপমাত্রা, সেই জন্য -5 কেলভিন তাপমাত্রার অস্তিত্ব নেই। তো এখানে অ্যান্সার কী হবে তাহলে? -5 ফারেনহাইট। -5 ফারেনহাইটের অস্তিত্ব আছে, কারণ প্রশ্নটা চাওয়া হয়েছে কি না অস্তিত্ব আছে কার, অস্তিত্ব নেই কার নয়। ঠিক আছে, চলো, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? ক্যালকুলেট করে তোমাদের এটা মনে রাখতে হবে, বা যদি আমাদের মনে না থাকে কী করতে হবে? ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, চলো, পরের প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর এর মান কত? আমি আর এর মানটা লিখে দিচ্ছি 8.314 × 10⁷। তোমরা আমায় কমেন্ট করে জানাও তো এর এককটা কি হয়, এককটা কি হয়। ঠিক আছে, আমি মানটা বলে দিলাম। একক যদি না লেখো তাহলে কিন্তু কোনো পরীক্ষক পুরো নাম্বারই কেটে নিতে পারে, আবার কোনো পরীক্ষক কিন্তু হাফ নাম্বার কেটে নিতে পারে। ঠিক আছে, অতএব এককটাও কিন্তু আমাদের জানা খুবই জরুরি। কোন তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়? কোন তাপমাত্রা? গুড, -273°C, যেটাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা, তাই তো? বেশ। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। চলো, পরের প্রশ্ন, উষ্ণতা বাড়লে গ্যাসীয় অণুর গতির কিরূপ পরিবর্তন হয়? কিরূপ হয় নিজেদের করতে হবে। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? পরম স্কেল জিনিসটা কি এটা না জানলে এটা করতে পারবে না। জলের স্ফুটনাঙ্ক, জলের হিমাঙ্ক, বরফের গলনাঙ্ক এগুলো কিন্তু জানতে চাই, পরম স্কেলে এদের মান কত হয়। ঠিক আছে, পিভি সমান 8টি সূত্রে পিভি এর একক, পিভি হচ্ছে এনার্জির একক, জুল হতে পারে, আর্গ হতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের পিভির একক। সিজিএসে আর্গ, এসআইতে জুল। ক্লিয়ার? এসটিপিতে কত গ্রাম CO2 এর আয়তন? 11.2 লিটার। এসটিপিতে কত গ্রাম CO2 এর আয়তন? 11.2 লিটার। কত গ্রাম? ম্যাথ করতে হবে এটা। ঠিক আছে, এটা একটা ম্যাথ আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এবং প্রসঙ্গত বলে রাখি, এই চ্যাপ্টার থেকে কিন্তু অতি অবশ্যই ম্যাথগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, কারণ 3 নম্বরের একটা ম্যাথ মাস্ট পড়বে। মিলিয়ে নাও আমার কথা, তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম, তোমাদের টেস্ট এক্সাম, তোমাদের মাধ্যমিক এক্সাম, কোনো পরীক্ষায় বাদ যাবে না, এখান থেকে ম্যাথ আসবেই আসবে। সুতরাং তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথের প্রতি একটু বেশি জোর দিয়ে তোমাদের ম্যাথগুলোই করতে হবে। ঠিক আছে, চলো, পরের প্রশ্ন হচ্ছে আমরা 2 থেকে 3 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো হয় আমি সেই সমস্ত প্রশ্ন কিছু নিয়ে এসেছি। প্রথমে যে প্রশ্নটা আছে, গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত করো, এর গাণিতিক রূপটি লেখো। এবং চার্লসের সূত্র মোটামুটি সচরাচর এখন পড়ে না, কিন্তু বয়েলের সূত্র, চার্লসের সূত্র না পড়লে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা অধরা রয়ে যায়। সুতরাং আমাদের কিন্তু পড়তে হবে দুটো সূত্রকে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? কাকে বলে পরম শূন্য উষ্ণতা? ঠিক আছে, উষ্ণতার পরম স্কেল কাকে বলে? পরম স্কেল মানে কিন্তু কেলভিন স্কেল, তাই না? এটাও কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে, পরম স্কেল মানেই কেলভিন স্কেল। 30°C ও 300 কেলভিন উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি ও কেন? কীভাবে বের করবে? দেখো, যে কোনো একটা তাপমাত্রাকে হয় °C কেলভিনে নিয়ে আসো, নাহলে কেলভিনটাকে °C নিয়ে আসো। তারপরে দেখো তাদের মধ্যে কে বড় কে ছোট হচ্ছে। আমরা জানি 0°C সমান কি হয়? 273 কেলভিন। তাহলে 30°C সমান কত হবে? না,
273 প্লাস 30 সমান 303 কেলভিন। সুতরাং দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 303 কেলভিন, আর এখানে দেওয়া আছে 300 কেলভিন। সুতরাং 303 কেলভিন বড়, অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা আমাদের কী হবে, বড় হবে। বয়েলের সূত্র থেকে পিভি ভার্সেস পি ভার্সেস ভি লেখচিত্র, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, একই রকমভাবে চার্লসের সূত্রের যে লেখচিত্র, এটা আমাদের জানতে হবে, এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখাও যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। দেখো এই যে পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, কারণ আমি যদি বলি এই বছরের মাধ্যমিকে কিন্তু এখান থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন সেইভাবে আসেনি। সুতরাং তোমাদের কিন্তু নেক্সট ইয়ারের মাধ্যমিক, সেখানে কিন্তু পরম শূন্য উষ্ণতা এই পোর্শনটা অতি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট পোর্শন। ক্লিয়ার? চলো, জলাশয়ের তলদেশ থেকে কোনো বায়ুর বুদবুদ ওপরে উঠে এলে তার আয়তন বৃদ্ধি পায় কেন? এটা হচ্ছে আমাদের একটা কিসের প্রয়োগ? এটা হচ্ছে বয়েলের সূত্রের প্রয়োগ। ঠিক আছে, এটাও তোমাদের করতে হবে। যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন করতে পারে। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কাকে বলে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? আরকে আমরা কি বলি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। কিন্তু কেন বললাম সার্বজনীন? সমস্ত ধ্রুবককে আমরা সার্বজনীন বলি না, তো কি কারণে আমরা বললাম সার্বজনীন, সেই কারণটা আমাদের এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, চলো, বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয় কেন? দেখবে সূত্রের প্রথমে লেখা আছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উমুক উমুক উমুক, তারপরে আমরা সূত্র শুরু। তো এই নির্দিষ্ট ভর কথা কেন লেখা থাকে? ঠিক আছে, চলো, বেলুনে ফু দিলে তার আয়তন ও চাপ বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? অ্যান্সার হবে না। কিন্তু কেন হবে না? কেন হবে না লঙ্ঘিত, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো তোমরা জানতে পারবে কিভাবে? তার জন্য কিন্তু আমাদের টার্গেট 89-এর অ্যাপ আছে। তো তোমরা অ্যাপে যাও, আমাদের সাবস্ক্রিপশান নাও, সেখান থেকে আমাদের ক্লাস করে দেখো, কেমন লাগে দেখো। সেখানে তোমরা শুধুমাত্র এই সমস্ত প্রশ্ন না, আরও অনেক অনেক প্রশ্ন পাবে নিজেদের প্রিপেয়ার করার জন্য। ঠিক আছে, চলো, পরের প্রশ্ন, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য প্রশ্ন, ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও আমাদের এবছর মাধ্যমিকে এই প্রশ্নটা চলে আসছে, তবে পরের বছর আসবে না বা আমাদের প্রথম সামেটিভে আসবে না এটা আমি বলবো না। গুরুত্বপূর্ণ প্রশ্ন সবসময় গুরুত্বপূর্ণই হয়, তাই না? 12 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 মিলিমিটার এইচজি চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? ম্যাথ। ঠিক আছে, অতি অবশ্যই ভালোভাবে করো এগুলোকে না করলে হবে না। একই রকমভাবে আরও একটা ম্যাথ দেওয়া আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 380 মিলিমিটার এইচজি চাপে একটি স্থির ভরের কোনো গ্যাসের আয়তন 50 মিটার কিউব হলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? তারপরের ম্যাথ হচ্ছে কি, দেখো এখানে আমি 3-4টে ম্যাথ নিয়ে এসেছি, কিন্তু তার মানে এটা নয় এই 3-4টা ম্যাথ করলেই তোমাদের সব কমপ্লিট। ঠিক আছে, ম্যাথের যে সূত্রগুলো আছে আমি সূত্রগুলো বলে দিচ্ছি এখানে। এক হচ্ছে বয়েলের সূত্র P1V1 সমান P2V2, তারপর চার্লসের সূত্র V1/T1 সমান V2/T2, তারপর সমন্বয়ের সূত্র P1V1/T1 সমান P2V2/T2। তারপর আমাদের আদর্শ গ্যাসের ইকুয়েশন কি আছে না, PV সমান nRT n মোল গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো কম বেশি এই 4টে সূত্র জানলেই কিন্তু আমাদের সমস্ত ম্যাথ হয়ে যাবে। কিন্তু এই 4টে সূত্র দিয়ে ম্যাথগুলো কিন্তু একটু এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে। তো এমনটা সবসময় ঘুরিয়েই প্রশ্ন জিজ্ঞাসা করে, একদম স্ট্রেট ফরওয়ার্ড অঙ্কও পড়ে আমাদের। তো যাই হোক না কেন আমাদের ম্যাথকে করতে হবে, ম্যাথ প্র্যাকটিস না করলে আমরা করতে পারবো না এগুলা। ঠিক আছে, অতএব আমি এখানে 3টে ম্যাথ দিয়েছি, তোমরা কিন্তু বইয়ে যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো, সাথে কিন্তু শুধুমাত্র বই বলছি বলে বই করলে আর বাইরে কিছু করলে না এমনটা না, যেখান থেকে পাবে ম্যাথ প্র্যাকটিস করো এই চ্যাপ্টারের। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তোমাদের সুবিধা, তোমাদের লাভ। আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার।
আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পরের প্রশ্ন আছে আলো থেকে 1 মার্কসের প্রশ্ন। কোন ধরনের দর্পণ সেভিং মিরার হিসেবে ব্যবহার করা হয়? সেলুন দোকানের আমাদের যে কাঁচগুলো দেখি বা দর্পণগুলো দেখি, সেখানে আমাদের কোন ধরনের মিরার ব্যবহার করা হয়? কখনো একটা উত্তর লেন্সে অসৎবিম্ব গঠিত হয়, তো অসৎবিম্ব কি সৎবিম্ব কি এর যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না কোন পজিশনে আমরা বস্তু রাখলে তার সৎবিম্ব গঠিত হবে, অসৎবিম্ব গঠিত হবে, এগুলো বলতে পারবো না। ঠিক আছে, তার জন্য আমাদের প্রতিবিম্বের যে প্রকারভেদ সৎবিম্ব অসৎবিম্ব, যদি তোমরা ছোটো ক্লাসে পড়ে এসেছো, সে তার হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে। আপতন কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, 0 ডিগ্রি, আপতন কোণের মান 0 ডিগ্রি, অর্থাৎ লম্বভাবে যদি কোনো আলো এসে আমাদের কোনো প্রতিফলকের উপর এসে পড়ে। ঠিক আছে, চলো। দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? কি সম্পর্ক? এফ সমান কি r/2, এফ সমান r/2। এফ হচ্ছে ফোকাস, আর হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। একটা উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। ঠিক আছে, ইনফিনিটি, অসীম। ক্লিয়ার? বিবর্ধক কাঁচ হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? করতে হবে, সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। এগুলোকে আমাদের কিন্তু একদম জলের মতো করে নিতে হবে এগুলোকে। ঠিক আছে, কোশ্চেন করলাম সঙ্গে সঙ্গে অ্যান্সার আসবে, এমনভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয়? সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয়? কত হয়? অসীম, ইনফিনিটি। ক্লিয়ার? কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বড় হয়? কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বড় হয়, অর্থাৎ পিছনের দিকের অনেক জিনিস একসঙ্গে আমরা দেখতে পাবো। দর্পণটাকে সামনের দিকে ধরি, মুখ তো দেখতে পাবোই, সাথে কিন্তু আমাদের পেছন দিকের অনেক জিনিস আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে, বলো একটা। আলোর বিচ্ছুরণ, স্ক্যাটারিং অফ লাইট। পরে হচ্ছে 2 থেকে 3 নম্বরের প্রশ্ন, কি আছে? প্রতিফলনের সূত্রগুলি লেখো, বা কি কি? 2টো সূত্র, তার মধ্যে স্নেলের সূত্র অতি অবশ্যই করতে হবে। স্নেলের সূত্র, প্রতিফলনের 2টি সূত্র আছে, তার মধ্যে সেকেন্ড লটা আছে স্নেলের সূত্র। অবতল দর্পণ কিভাবে বিন্দু বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে তার রেখাচিত্র অঙ্কন করো, তার রেখাচিত্র অঙ্কন করো। অতএব ওই যে বললাম সদ্বিম্ব অসৎবিম্ব কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়, তার নিয়ম কানুন, এইগুলো না জানলে কিন্তু তোমরা এগুলো কিচ্ছু করতে পারবে না। ক্লিয়ার? কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কি? সহজ কথায় বললে 2.5 রৈখিক বিবর্ধন মানে হচ্ছে তার প্রতিবিম্ব বস্তুর থেকে 2.5 গুণ বেশি বড়। ক্লিয়ার? এবার ভালোভাবে লিখতে হবে এটাকে, তো সেটা একটু আমাদের ভালোভাবে বই দেখে পড়ে নিতে হবে। বিবর্ধন মানে বড়, আর খর্বাকৃতি মানে কি? ছোট। ক্লিয়ার? গাড়ির ভিউ ফাইন্ডারে সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? চোখ কান বন্ধ করে মুখস্থ করে নাও। মুখস্থ করতে আমি বলবো না, বুঝে বুঝে পড়ো। বুঝে বুঝে পড়লেই কিন্তু মনে রয়ে যাবে। মুখস্থ করা টেকনিকটা একদম বাজে টেকনিক আমি বলবো, আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন। এক্ষেত্রে আমি কাউকে করছি না, কিন্তু যে কোনো জিনিস বুঝে বুঝে পড়লে জিনিসটা অটোমেটিক মনে রয়ে যায়, সেখানে মুখস্থ করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, চলো। স্নেলের সূত্রটি বিবৃত করো, অলরেডি আমি বলে এসেছি। ঠিক আছে, গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ডকে ডোবানো হলে তার দেখা যায় না, যুক্তি দাও। প্রশ্নটা যদি আমাদের প্রশ্ন একটু টাফ হয়, একটু কঠিন প্রশ্ন হয়, সেক্ষেত্রে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমাদের জানার জন্য এই প্রশ্নটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই প্রশ্নটার অ্যান্সার সবাই জানা উচিত। পরীক্ষায় পড়ে না পড়ে তার থেকেও বড় জিনিস হচ্ছে জানা। ঠিক আছে, পরীক্ষা তো পড়ে, কিন্তু জানাটাও খুব বড় জিনিস। দৃষ্টি নির্বন্ধ কি?
সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন? সবাই দেখি আমরা আকাশ লাল, কিন্তু কেন দেখায়? আলোর বিচ্ছুরণ। ব্যাখ্যা করো তাহলে। আলোর বিচ্ছুরণ সবাই জানি আমরা, আলোর বিচ্ছুরণের জন্য হয়, কিন্তু কিভাবে হয়, কি হয়, ব্যাখ্যা করতে হবে, জানতে হবে, ভালো করে পড়তে হবে। মায়োপিয়া কি, হাইপারমেট্রোপিয়া কি? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। উত্তল ও অবতল লেন্সকে কীভাবে চিনব, কীভাবে শনাক্ত করব, কীভাবে? উত্তল লেন্স, অবতল লেন্স। শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় কি? শূন্যস্থানে আলোর কি বিচ্ছুরণ হয়? হয় না। কেন হয় না বলো, কেন হয় না? রেডি করতে হবে, ঠিক আছে? কাঁচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচের প্রতিসরাঙ্ক কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ দেওয়া আছে, মনে রাখতে হবে। মিউ সমান কি হয়, কি হয়? c/v, c/v। সেটা হচ্ছে আলোর বেগ, ভি হচ্ছে কি, যেই মাধ্যমের আমরা প্রতিসরাঙ্ক বের করব সেই মাধ্যমের আলোর বেগ। ক্লিয়ার? প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর চ্যুতিকোণের রাশিমালা, চোখ বন্ধ করে রেডি করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন? অভিসারী আর অপসারী দুটো টার্ম আছে, পড়েছ? কেন বলা হয় উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স? কেন বলা হয় কারণটাও জানতে হবে আমাদের, ঠিক আছে? গাড়ির সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? সার্চ লাইট মানে কি? ওই যে সামনের দিকে যে লাইটটা থাকে, হেডলাইট যেটাকে আমরা বলি, ওটাকে বলে সার্চ লাইট। ওখানে আমাদের কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন? যে কোনো বিপদ সংকেতে আমরা লাল আলো ব্যবহার করি কেন? তরঙ্গ দৈর্ঘ্য। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, ফলে কি হয়, অনেক দূর থেকে বোঝা যায় যে লাল আলোটা জ্বলছে। তার মানে কি, বিপদ সংকেত, আমরা দূর থেকে জানতে পেরে যাচ্ছি যে কোনো বিপদ আছে ওখানে, ঠিক আছে? সেই জন্য আমরা লাল আলোকে ব্যবহার করি। আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে? যে কোনো আলোর বর্ণ কার উপর নির্ভর করে? তার বর্ণটা কেমন হবে, কি ধরনের হবে, কি রঙের হবে, কার উপর নির্ভর করে? কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? এক্ষুনি বললাম আগেরটা, তাই না? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। এরপর হচ্ছে পর্যায় সারণীর প্রশ্ন। 1 নাম্বার, 2 নাম্বার, এখান থেকে 3 নাম্বারে সেভাবে প্রশ্ন আসে না, মোটামুটি 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকে এখান থেকে, ঠিক আছে? আসলেও ব্রেক থাকে। 1 নাম্বার 1+1+1 বা 1+2 এইভাবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। এখানে বলার কিছুই নেই, যার উপর বেস করে চ্যাপ্টারটা সেটা তো জানতেই হবে। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি উল্লেখ করো, পড়ে রাখবে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের অবস্থান ও বৈশিষ্ট্য। অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্য আমাদের জেনে রাখতে হবে। সন্ধিগত মৌল কেন বলা হয় তাদের দিকে, ঠিক আছে? OCFLI মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। তাদের পরমাণুর আকার অনুযায়ী, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড়, ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। ক্লিয়ার? তার জন্য কি দরকার? আমাদের পারমাণবিক ব্যাসার্ধের যে ক্রমটা আছে, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ডান দিক থেকে বাম দিকে আসলে কি হয়, বা উল্টো দিকে উপর থেকে নিচে আসলে কি হয়, নিচ থেকে উপরে গেলে কি হয়, এইগুলো আমাদের জেনে রাখতে হবে। ক্লিয়ার? শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধ করলেই হবে না, তড়িৎ ঋণাত্মকতা, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, ঠিক আছে, সবগুলোই করতে হবে আমাদের। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? দুষ্টু মৌল বা দুষ্ট মৌল দুষ্টামি করে তাই জন্য না, তাই জন্য নয়। অবশ্যই সেভাবে বলতে পারি, আমরা এভাবে তুলনা করতে পারি। কিছু কিছু আচরণ দেখায় যেগুলো হচ্ছে যে একটু অন্যরকম, অন্য মৌলের থেকে অন্যরকম, সেই জন্য এদের দুষ্টু বলা হয়, ঠিক আছে? চলো, বিরল মৃত্তিকা মৌল কি উদাহরণ দাও? বিরল মৃত্তিকা মৌল করতে হবে। নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নীভবন বিভব বেশি হয় কেন? কেন নিষ্ক্রিয় মৌলের আয়নীভবন বিভব বেশি হয়, ঠিক আছে? ব্যাখ্যা জানলে তুমি কিন্তু এখান থেকে এই চ্যাপ্টারটার যে মেন যে মোটিভ, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, পুরো জিনিসটা জানতে পারবে, ঠিক আছে? সুপার হ্যালোজেন মৌল কাকে বলে? হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌলগুলির একটি বৈসাদৃশ্য লেখো। হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌলগুলির একটি বৈসাদৃশ্য। দুষ্ট মৌল পড়লেই এই প্রশ্নটা পেরে যাবে। কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক ও কেন? কার তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হয় এবং কেন হয়?
ক্লিয়ার? ClI-BrF কে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। ওই যে বললাম, শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধ করলেই চলবে না, তড়িৎ ঋণাত্মকতা, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, তার মধ্যে যদি সব থেকে গুরুত্বপূর্ণ বলি সেটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতার ক্রম। অর্থাৎ আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, এইগুলো আমাদের ঠিকঠাক করে জানতে হবে। পর্যায় বরাবর গেলে প্রথম মৌলের আয়নাইজেশন এনার্জি, হ্যাঁ আরও একটা জিনিস, আয়নাইজেশন শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নাইজেশন শক্তি, তিনটেই করতে হবে ভালো করে। এই তিনটিকে জোর দিয়ে করতে হবে, এইখান থেকে প্রশ্ন বেশি জিজ্ঞাসা করে। ঠিক আছে, ধাতু অধাতু, জারণ বিজারণ, এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু খুব কম জিজ্ঞাসা করে, কিন্তু এখান থেকে কমন প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে। দেখো কি আছে তাহলে, পর্যায় বরাবর গেলে প্রথম মৌলের আয়নাইজেশন শক্তির চেয়ে দ্বিতীয় মৌলের আয়নাইজেশন শক্তি বেশি হয় কেন? কেন প্রথম মৌলের থেকে দ্বিতীয় মৌলের আয়নাইজেশন শক্তি বেশি হয়? যদি আমরা পর্যায় বরাবর যাই, পর্যায় বরাবর যদি যাই আমরা, প্রথম মৌলের আয়নায়ন শক্তি যা হয় দ্বিতীয় মৌলের আয়নায়ন শক্তি তার থেকে কি হয়, বেশি হয়, বা আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে পরিবর্তিত হয়? অলরেডি বলেছি আমি যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তাই না? চলো এরপরে আমরা দেখবো আমাদের সবার যে লাস্ট চ্যাপ্টার আছে, মানে আমাদের এই সামেটিভ এক্সামের যে সবার লাস্ট চ্যাপ্টার আয়নীয় সমযোজী বন্ধন। এখানেও আমাদের কিন্তু খুব একটা বেশি 3 নম্বরের প্রশ্ন আসে না। ঠিক আছে, তো 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন বেশি আসে, তো আমি মোটামুটি সমস্ত প্রশ্নকে একসঙ্গে একটা নিয়ে আসার চেষ্টা করেছি। ঠিক আছে, আয়নীয় বন্ধন কাকে বলে, এর বৈশিষ্ট্য, সমযোজী বন্ধন কাকে বলে, এর বৈশিষ্ট্য, চ্যাপ্টারের নামই ওটা, এগুলো জানতে তো হবেই, তাই না? এবং পরীক্ষাতে জিজ্ঞাসাও করে আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্য, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য, এদের পার্থক্য, আয়নীয় বন্ধন সমযোজী বন্ধনের পার্থক্য, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, অষ্টক সূত্রটি কি? এই সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম একটি যৌগের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী হবে যৌগটা? LiH। ঠিক আছে, এর অষ্টক সূত্র মানে না। MgCl2 এর আয়নীয় বন্ধন গঠন বর্ণনা কর, আয়নীয় বন্ধন ও গঠন বর্ণনা কর। MgCl2 সাথে কিন্তু তোমাদের শুধুমাত্র MgCl2 নয়, NaCl আছে, আমাদের আয়নীয় যৌগ যে সমস্তগুলো আছে, NaCl, AlCl3, ঠিক আছে, Al2O3, তো এইগুলো কিন্তু আমাদের সব করতে হবে। MgO, CaO সব প্র্যাকটিস করতে হবে। একটা প্রশ্ন আসবেই, আমাদের লুইস ডট অর্থাৎ সমযোজী যৌগ বা আয়নীয় যৌগের যে গঠন, এই গঠন বিন্যাস একটা আসবেই, কনফার্ম আসবে। ঠিক আছে, তো আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে ভালো করে। লুইস ডট অর্থাৎ সমযোজী বন্ধনের গঠন দেখাতে বলেছে, কার? জল H2O, মিথেন CH4, NH3, অ্যামোনিয়া। ঠিক আছে, Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? Na এবং Na+ কোনটি বেশি সুস্থিত, কি করে বুঝবো কে বেশি সুস্থিত? তার জন্য আমাদের কিন্তু একটা নিয়ম বা রুলস আছে যে সর্ববহিস্থ কক্ষে যার 8টি ইলেকট্রন থাকবে সে হচ্ছে বেশি সুস্থিত। মানে কি? সে বেশি শান্তিতে আছে, সুখে আছে। ঠিক আছে, সবাই চায় তাদের লাস্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা 8টি করতে, ওটি হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ ওই ইলেকট্রন বিন্যাস যদি কেউ ধারণ করে নেয়, সেই পরমাণুটি হয়ে গেল কি না, অনেক সুস্থিত হয়ে গেল। এবার যদি আমরা দেখি Na এবং Na+, Na এর সব থেকে বাইরের কক্ষে আছে 1টি ইলেকট্রন, ওই 1টি ইলেকট্রন বর্জন করে দিলে তাহলে কি হয়ে যায়? Na+ হয়ে যায়। এবং এই 1টি ইলেকট্রন বর্জন করে দিলে তার সর্ববহিস্থ কক্ষে যখন চলে যাচ্ছে 1টি ইলেকট্রন হয়ে যাচ্ছে 8টি ইলেকট্রন। ঠিক আছে, অর্থাৎ Na+ বেশি সুস্থিত। যদি আমরা দেখি Na এর কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস কি হয়? 2, 8, 1, অর্থাৎ এই যদি 1টি ইলেকট্রন বর্জন করে দেয় হয়ে যায় কি Na+, তখন কনফিগারেশন কি হয়ে যাচ্ছে? 2, 8। তাহলে এই হয়ে গেল বেশি সুস্থিত, কারণ কি সর্ববহিস্থ কক্ষে আছে 8টি ইলেকট্রন, এর ক্ষেত্রে ছিল কি কটি? 1টি ইলেকট্রন। ঠিক আছে, চলো। খাদ্য লবণ জলে দ্রবীভূত হয় কিন্তু অ্যালকোহলে হয় না কেন? অ্যালকোহলে কেন দ্রবীভূত হয় না? ঠিক আছে, এটাও কিন্তু আমাদের বৈশিষ্ট্য পড়লেই জানতে পেরে যাবো। ধ্রুবীয় দ্রাবক, অধ্রুবীয় দ্রাবক, এখান থেকে আমাদের এই প্রশ্নটা। পার্থক্য লেখো আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ। অলরেডি আমি বলেছি, তাই না? অলরেডি আমি বলেছি। A, B এবং C মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 4, 2 এবং 1। এর মধ্যে B হলো নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এই যে Z = 2 যার, সে হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় গ্যাস।
এ এবং সি দ্বারা গঠিত যৌগটির প্রকৃতি লেখো। অর্থাৎ তড়িৎদ্বন্দ্বী যৌগের গঠন, সময় যৌগের গঠন যদি আমরা ভালোভাবে শিখে যাই, ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু এগুলো আমাদের আটকাবে না আর। ক্লিয়ার? যেই চ্যাপ্টারগুলো ছিল এই সামেটিভ এক্সামে আমি মোটামুটি চেষ্টা করেছি সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় নিয়ে আসার, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। শুধুমাত্র তোমাদের এই সামেটিভের কথা মাথায় রেখেই যে প্রশ্নগুলো বানিয়েছি, প্রশ্নগুলো সাজিয়েছি এমনটা নয়। এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকেই বলে আসছি, প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের ফার্স্ট সামেটিভ নয়, তোমাদের মাধ্যমিক, টেস্ট সবের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো চলো, প্রথম এক্সামটা আমাদের ভালোভাবে দিতে হবে। আমরা চাই তোমরা ভালোভাবে এক্সাম দাও। তোমাদের যা কিছু ফিডব্যাক কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত সহযোগিতা করার। চলো, আজকের ক্লাসটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একটা ক্লাসে। আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।